অনেকটা কিওর করতে পেরেছি তোমাদের, অনেকটা সত্যি তোমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে তোমরা দুয়ে দুয়ে চার মেলাতে পেরেছো যে একটা মেয়ে দিনের পর দিন কীভাবে মিথ্যেচারিতা করে কীভাবে তার এক্স হাজব্যান্ড বলা যায় কিনা তোমরাই বলো, হাজব্যান্ডকে কীভাবে নিচু থেকে নিচুতর, যে নাকি সোশ্যাল মিডিয়াতে ছিল না, নিচু থেকে নিচুতর করে ভিউজ কামিয়েছে এবং তার সিম্প্যাথি গেইন করেছে। হ্যাঁ, তোমরা বলবে এক্স হাজব্যান্ডকে কেন টানছেন আপনি, দুই একজনের কথা প্রসঙ্গত। এক্স হাজব্যান্ডকে এই সোশ্যাল মিডিয়াতে কে এনেছে বন্ধুরা? তোমরা আগে প্রশ্ন করো তো, নিজেদেরকে নিজে প্রশ্ন করো তো, বৃষ্টিকে গিয়ে প্রশ্ন করো। ও সরি, আজকে থেকে নাম নেব না। আমাকে দু একজন ভিউয়ার্স বলেছে দিদিভাই নাম নিও না, তাহলে একটা সুন্দর নাম রাখে বর্ষা আর রিতম। তা এই বর্ষা দিনের পর দিন তার এক্স হাজব্যান্ডকে বিক্রি করেছে সোশ্যাল মিডিয়াতে, কারণ সিম্প্যাথি গেইন করতে হবে। তখন তোমরা কেউ মুখ খোলোনি তো যে তোমার এক্স হাজব্যান্ড, তোমার হাজব্যান্ড তো সোশ্যাল মিডিয়াতে নেই, তাহলে তুমি কেন তাকে নিয়ে এসে এইভাবে কাটাছেড়া করছো? আর যদি নিয়েই আসছো তাহলে কিছু প্রমাণ দাও। তুমি যেগুলো বলছো যে অত্যাচারগুলো তোমাকে দিনের পর দিন করেছে, অথচ তুমি তোমার ফ্ল্যাটে রাজধানীর মতো ছিলে, তাহলে তুমি তোমার প্রমাণ দাও। কারণ ওর এটা জব, মানে এই ইউটিউবটা ওর প্রফেশন, ওর হাজব্যান্ডের প্রফেশন ইউটিউব নয়, সোশ্যাল মিডিয়া নয়। তাহলে তার হাজব্যান্ডকে যদি, ওই যে অনেকে বলছে না, দুই একজন বলছে না কেন হাজব্যান্ড কিছু স্টেপ নেয়নি, কেন হাজব্যান্ড কিছু বলেনি, বলছে না সোশ্যাল মিডিয়ার তো তার জব নয়, তার যেটা জব সেটা তিনি নিশ্চয়ই করছেন। তাহলে তাকে সোশ্যাল মিডিয়াতে এসে আপডেট দিতে গেলে একটা চ্যানেল খুলে তাকে ইউটিউব নিয়ে বসে থাকতে হবে তার কাজকর্ম ছেড়ে। কি ঠিক বলছি তো? হ্যাঁ বলছি, আবার বলতে এলাম কারণ দিনের পর দিন মিথ্যাচারিতা করছে। বৃষ্টি আজকের ডেটে দাঁড়িয়েও কতটা অসুস্থ, হ্যাঁ অসুস্থ, কারণ রিতম একবার একটা প্রমাণ করতে চাইছে। কখনো বলছে যে ওর একটা ইনফেকশন আছে চেস্টে, যেটা নাকি তোমাদের বলেছিলাম যে ওর নিউমোনিয়া হয়েছিল, ঠান্ডার ধাত আছে। কখনো বলছে ওর ব্রেনে আঘাত লেগে ব্রেনে একটা হয়েছে, কখনো বলছে ওর ওভারিতে সিস্ট, কখনো বলছে কিডনিতে স্টোন। কোনটা অ্যাকচুয়ালি, তারপরে চোখ দিয়ে ব্লাড, অ্যাকচুয়ালি কোনটা সঠিক, বৃষ্টি কোন রোগে আক্রান্ত এখনো পর্যন্ত সেই জায়গাটা স্টিক থাকতে পারেনি। ওর প্রেজেন্ট হাজব্যান্ড, যাকে হাজব্যান্ড বলছে, এখনো পর্যন্ত স্টিক থাকতে পারেনি যে অ্যাকচুয়ালি বর্ষার কি হয়েছে, এবং যেটা হয়েছে তার প্রমাণ এই যে এইটা বায়োপসি করা হয়েছে বলেছে, স্যালাইন চলেছে বলেছে, চোখ দিয়ে ব্লাড পড়েছে বলেছে, কিন্তু কোনো কিছুর প্রমাণ দিতে পারেনি। তাহলে তোমরা কি জানো যে অ্যাকচুয়ালি বর্ষা কিসে কিসে অসুস্থ হয়েছে? চলো আজকে তোমাদের আরও কিছু কথা বলে যাব। 18 সাল থেকে নাকি একটা ভিডিওগুলো দেখছি তো, 18 সাল থেকে নাকি এই বর্ষা অসুস্থ, তার কোনো টেক কেয়ার করা হয়নি, সেই জন্য আজকে ও এত অসুস্থ পড়েছে, সেই রোগগুলো সব দেখা দেওয়া আছে। 18 সাল, 14 সালে বিয়ে হয়েছে, 18 সাল, তার মানে 18 সাল মানে তো তখন শ্বশুরবাড়িতেই ছিল, আর রীতিমতো বাবা মার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল। প্রসঙ্গত বলাই যায় 18 সালে যদি ও অসুস্থ হয়, ওর টেক কেয়ার করা হয়নি, ধরে নিলাম ওর শ্বশুরবাড়ি টেক কেয়ার করেনি, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা, সেটা পরে আসছি। ধরে নিলাম ওর স্বামী অত্যাচারী ছিল, মদ্যপ ছিল, কি যেন দুশ্চরিত্র ছিল, দুশ্চরিত্রের কথা কালকে বলে গেছিলাম বা আজকের ভিডিওতে বলে গেছিলাম, সেটা আজকে ক্লিয়ার করব। তাহলে নিজের বাবা মার তো রাজকন্যা ছিল, তোমরা জানো যে বাবা ভীষণ ভালোবাসে মেয়েকে, এবং আমরা দেখেছি, যতটুকু দেখে বোঝা গেছে। তাহলে বাবা মা টেক কেয়ার করেনি কেন? যে মেয়ের শ্বশুরবাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে না, মেয়ের এরকম একটা চেস্ট ইনফেকশন মানে নিউমোনিয়া হয়েছিল, তাহলে মা বাবা নিয়ে এসে কেন ট্রিটমেন্ট করায়নি? প্রসঙ্গত এটা উঠে তো না। কারণ ওই যে রিতম একটা ভিডিওতে দেখলাম বলছে 18 সাল থেকে অসুস্থ ছিল, কোনো টেক কেয়ার করা হয়নি। বোঝাতে পারছি নিশ্চয়ই? তো চলো আজকে তোমাদের অনেকগুলো কাহিনী বলবো, যে ওয়ার্ক ফ্রম হোম, সেখান থেকে কত টাকা এদিক ওদিক হয়েছে। তারপরে তোমাদের বলবো যে ফ্ল্যাটের থেকে যখন জিনিস এক ফ্ল্যাট থেকে আর এক ফ্ল্যাটে যায়, যেমন রিতম কাজের লোকের মতো ঘষে নোংরা তুলেছে, পরিষ্কার করেছে, সংসার সাজিয়েছে, আর একজন দেখলাম একটা ভিডিওতে বলছে আর আমি যখন ফ্ল্যাট চেঞ্জ করেছি তখন বসে বসে ফোন ঘেটেছে আর কি করেছে, সিগারেট ফুকেছে। সেগুলো বলবো আজকে, যে ফ্ল্যাট পরিবর্তন, কারণ প্রথমে 1 BHK ছিল, তারপরে 2 BHK, তারপরে 3 BHK-তে গেছে। তখন একদম যে বর্ষার যে এক্স হাজবেন্ড কিচ্ছু করেনি, বসে বসে সিগারেট ফুকেছে আর ফোন ঘেটেছে। আর এই যে বর্ষা কি প্রচণ্ড কাজ করেছে, যেখানে নাকি রিতম একদম কাজের লোকের মতো করে ঘষে সব তুলে ফ্ল্যাট সাজিয়েছে। মানে ওই যে শিলিগুড়ির সেকেন্ড ফ্ল্যাটটা, আর তোমরা কোনো একটা ভিডিওতে কালকে দেখেছি, তোমরা বুঝে গেছো যে আমাকে যে কমেন্টটা করেছিল, এক রাত্রিতে তাকে বাড়িটা ছাড়তে হয়েছিল, কারণ এক রাত্রিরে নোটিশ এসেছিল।
তাহলে আমার কমেন্টটা, আমার ওই ভিডিওটা আসলো কালকে, দেখলাম যে রাতারাতি ডিসিশন নিয়ে রাতারাতি বাড়ি ছাড়তে গিয়ে ফ্ল্যাটটা নিয়েছিল। কারণ রাতারাতি নোটিশ এসে গেছিলো, ওদের কীর্তিটা জেনে গেছিলো যে দেওরকে নিয়ে পালিয়ে এসছে, তখনই ওদের বাড়ি ছাড়তে বলেছিল। যে কমেন্টটা আমাকে করেছিল একদম সত্যি কমেন্ট করেছিল। এইগুলো আজকে তোমাদের কাছে ক্লিয়ার করব। চলো, আর বলবো এক্স হাজবেন্ড কেন কোনো স্টেপ নিচ্ছে না, নেয়নি। আবার অনেকে বলছে ডিভোর্স হয়ে গেছে তারপরেও, অনেকে না, তুই একজন, ডিভোর্স হয়ে গেছে তারপরেও রেজিস্ট্রি করেছে। তোমাদের আজকে আবার প্রমাণ করে দেবো। আর একটা কথা বলবো, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, যারা একটু পারে আর কি, বা সবাই তো পারে না, যাদের বাড়িতে ছেলে মেয়ে ভাই হাজবেন্ড অনেকে হয়তো এই যে অ্যাপসগুলো ঘাঁটতে পারে, তাদের রিকোয়েস্ট করব, যারা বলছো যে ডিভোর্স হয়ে গিয়ে তারপরেই এই সম্পর্কটা স্টার্ট করেছে, তাদের রিকোয়েস্ট করব একবার ইকোর্ট সার্ভিসে গিয়ে, ইকোর্ট অ্যাপসে গিয়ে দেখে আসতে যে ওদের ডিভোর্সটা পেন্ডিং রয়েছে। তাহলে আমি আবার আজকে তুলে দেবো তোমাদের প্রমাণটা। তো চলো, এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে যাবে, তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহস যোগাচ্ছে, অনেকটা ভরসা দিচ্ছে। আর তার সাথে আমি তো তোমাদের তুলেই দিচ্ছি, সবটা তুলে দেবো। তুলতাম না, ও যদি এক্স হাজব্যান্ডকে দিনের পর দিন বিক্রি করে এই সিম্প্যাথি কার্ড খেলতো, তাহলে আজকে এক্স হাজব্যান্ডের কোনো কথা আসতো না। ওর অত্যাচারী হাজব্যান্ড ছিল, ওর মদ্যপ হাজব্যান্ড ছিল, ও বেরিয়ে এসে দেওরকে নিয়ে সুন্দর সংসার করছে, এই জায়গাটায় থাকলে পরেই হতো। কিন্তু দিনের পর দিন একটা মানুষকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করেছে, এতদিন কেউ বলার ছিল না। এখন সব সত্যিগুলো সামনে চলে আসছে, কে বা কারা কিভাবে আসছে সব কিছু। চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের এত ভালোবাসায় ভালো না থেকে পারি। আবার বলবো, রিকোয়েস্ট করব, যারা বলছো যে ওদের ডিভোর্স হয়ে গেছে, তাদের রিকোয়েস্ট করব ইকোর্ট অ্যাপে গিয়ে ওদের দেখতে, ওদের কেসটা পেন্ডিং রয়েছে, এবং ওদের কেসটা মানে এই যে ডিভোর্স কেসটা যতবার গেছে, হয়তো বৃষ্টির বাপের বাড়ির ঠিকানাতেই গেছে, প্রত্যেকবার নট ফাউন্ড হয়ে ফিরে এসছে, কারণ সেখানে তারা ছিল না। হয়তো তারা কেসটা কি করে নেবে। আর যে কেসের একটা ঠিকানা লাগে, তোমরা জানো, যার বিরুদ্ধে কেস করব তার একটা প্রেজেন্ট অ্যাড্রেস লাগে, যেটা নাকি হয়তো ওর হাজব্যান্ড জানতো না। সেই জন্য কেসটা মানে সমনটা পৌঁছায়নি জায়গা মতো, এবং কোর্টে সেটা আছে। 4টে না 5টা হিয়ারিং হয়ে গেছে, একটা হিয়ারিংয়েও বর্ষা যায়নি। তাহলে প্রমাণিত যে ও ডিভোর্স না দিয়েই দেওরের সাথে প্রেম করেছে। এবার বলি, এই যে দেওর বন্ধুরা, মাঝে মাঝে সম্পর্কটা কিভাবে গভীর থেকে গভীরতর তোমাদের বলেছি, যে ও সময় পেলেই দুর্গাপুর শ্বশুরবাড়িতে গিয়ে থাকতো, আর শ্বশুরবাড়িতেই ছিল দেওর, সেখানে ভীষণ বেশি ভালো বাসতো আর কি শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে। আরও বেশি মজা হয়েছিল করোনার সময়, 2020 সালে করোনার সময় টোটালিও শ্বশুরবাড়িতেই ছিল, তখনই মজাটা একটুখানি গাঢ় হয়েছে 20 সালে। কারণ 20 সালে ওরা ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে ওদের যেটুকু জিনিসপত্র ছিল, খুব বেশি ফার্নিচার হয়তো ছিল না, যেটুকু ছিল সেটা একটা স্টোর রুম ভাড়া করে সেখানে ছিল। আর ওর হাজব্যান্ড বোধহয় কোথাও তখন একটা ওই যে কি বলে, ওই ভাড়া ছিল, ভাড়া বলতে ওই যে বলে না শেয়ারে 2-3 জনের সঙ্গে শেয়ারে ছিল চাকরি সূত্রে। আর তখন এই যে আমাদের মহারানী তখন শ্বশুরবাড়িতে ছিল 1 বছর বোধহয়, যাতায়াত করেছে নিশ্চয়ই, তখনই এই প্রেমটা একটু মাখামাখা হয়েছে। আর দিনের পর দিন দেওর কলকাতা যখন ফ্ল্যাট নিয়েছিল, দিনের পর দিন এই যে যাতায়াত কী করে যাবে, দেওর দিনের পর দিন বলেছে তার নাকি কলকাতায় পরীক্ষা, চাকরির পরীক্ষা, সেই সুবাদেই দিনের পর দিন দেওর যেত বৌদির দাদার বাড়িতে। স্বাভাবিক, কলকাতায় যদি একটা সেন্টার মানে একটা শেল্টার থাকে, আর কলকাতায় যদি একটা চাকরির পড়ে আমরাও যদি কোথাও যাই, দেখা গেলো এয়ারপোর্ট থেকে আমাদের প্লেনের টাইম ভোর 6টায়, আমাদের এখান থেকে যেতে অনেকটা দূর হবে, বা আমাদের হাওড়া থেকে ট্রেন ভোর 6টায়, তাহলে আমাদের বাড়ির থেকে হয়তো 2-3 ঘন্টা জার্নি করে যেতে হবে। তখন সেক্ষেত্রে আমাদের যদি কোনো শেল্টার থাকে, আমরা গিয়ে সেখানে রাত্রিবেলাটা থাকি, নিজের লোক রাত্রিবেলাটা থাকি, ভোরবেলা সেই সুযোগটা নিয়েছে। আদৌ পরীক্ষা ছিল কি না সেটা দেওর ছাড়া কেউ বলতে পারবে না, দেওর আর বৌদি ছাড়া কেউ বলতে পারবে না, কারণ দিনের পর দিন পরীক্ষার অজুহাতে গিয়ে সেই ফ্ল্যাটে থাকতো।
থাকতো, বৌদির সঙ্গে একটু আনন্দ ফুর্তি গল্প গুজব হইচক হতো। আর সমবয়সী ছিল না, বন্ধু ছিল না, স্বামীর থেকে বেশি সময় দিয়ে ফেলেছিল দেওর। তো যাই হোক, এই তো গেল এই কথা। এবার একটা ভিডিওতে কালকে দেখছিলাম যে ওই যে রিতম, ওই 3 জন মেয়ে মানুষ ছিল, ভীষণ নোংরা ছিল, সেই নোংরাগুলো ঘষে ঘষে কীভাবে তুললো দুজন মিলে, খুব কষ্ট করে। তখন দেখলাম বলছিল ও যদি এইভাবে দিনের পর দিন না বলতো না, আমি বলতে আসতাম না। দেখলাম বলছে যে এখানে কি সুন্দর রিতম আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে সব পরিষ্কার করছে। আর যখন কলকাতার ফ্ল্যাট চেঞ্জ করেছি, 1টা থেকে 2টো ফ্ল্যাট যখন চেঞ্জ করেছি, তখন আমাকেই সবটা করতে হয়েছে। আমার বাপের বাড়ির লোক, আমার দাদা মা বাবা এসেই সবটা করেছে। প্রথম কথা বলি, মেয়েরা যখন কোনো পরিস্থিতিতে কোনো অসুবিধার মধ্যে পড়ে, বা এই বাড়িটারি চেঞ্জ করতে হয়, বা বাড়ি গোছাতে হয়, ডেকোরেশন করতে হয়, সেক্ষেত্রে মা বাবার মানে মেয়েদের বাপের বাড়ির লোকজনই বেশি হেল্প করে। এটা সবার ক্ষেত্রে আমার মনে হয়। তো সেক্ষেত্রে হয়তো মা দাদা ভাই। কিন্তু একটা কথা বলি, যে রিতমের মতো ওর হাজবেন্ড তো এরকম ভিখারি বা বেকার ছিল না, বেকার ছিল না। তাহলে আমার যদি পয়সা থাকে আমি লোক দিয়ে করাবো, আমি লোক দিয়ে করাবো। যেমন নাকি পয়সা ছিল জন্যই আর একটা ওই যে শিলিগুড়ির থেকে আমরা দেখেছি মাল কিভাবে এসছে, ওটা পয়সা না থাকলে হয় না। ওই ক্ষেত্রে কিন্তু পয়সা অ্যাপ্লাই হয়েছে, যে শিলিগুড়ির থেকে মাল দুর্গাপুরে কি যেন বলে ওটাকে, ওই অ্যাপসের মাধ্যমে এসছে। তা ওরকম অ্যাপসের মাধ্যমেও যদি আমি ফ্ল্যাট চেঞ্জ করি বা বাড়ি চেঞ্জ করি, ওরা সুন্দর করে এসে সাজিয়ে দিয়ে যায়। আর সেটাই সম্ভবত করেছিল। আর ফার্স্ট যখন একটা 1 BHK ফ্ল্যাট নিয়েছিল, তখন সেরকম কোনো ফার্নিচার ছিল না। তারপরে 2 BHK ফ্ল্যাট যখন নিয়েছিল, তখনও যেটুকু দরকার সেটুকু ছিল। আর 3 BHK যখন ফ্ল্যাট নিয়েছিল, তখন শ্বশুরের পয়সা শ্বশুর সবটা সাজিয়ে দিয়েছিল, কিনে সাজিয়ে দিয়েছিল। আর যারা যেখান থেকে কিনেছিল তারা নিয়ে এসেই সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর রইল রান্নাঘর মেয়েরাই তো সাজায়। রান্নাঘরে কোনো পুরুষ মানুষ সাজালে আমাদের মনোপুত হয়, যারা রান্না বান্না করতে ভালোবাসি। রান্নাঘরটা আমরা মেয়েরা মেয়েদের মতো করে সাজিয়ে নিই। কোথায় মাইক্রোওভেন রাখবো, কোথায় কি জানো রাইস কুকার রাখবো, কোথায় ফ্রিজটা থাকবে, কোথায় ওভেনটা থাকবে, কোথায় মিক্সার গ্রাইন্ডারটা থাকবে, এটা আমরাই তো সাজিয়ে নিই আমাদের মতো করে। সেখানেও পুরুষের ভূমিকা। তো এই তো একটা ভিডিও দেখলাম, দেখে ভাবলাম না, এই কথাগুলো বলার দরকার, যে পয়সা যাদের থাকে তারা লোক দিয়ে করিয়ে নেয় এগুলো, বা ওই যে ওই অ্যাপস ডাউনলোড করে নেয়। এটা আমি জানতাম না। এটা মন্দিরার যখন ফ্ল্যাটে গেছিলো তখন দেখেছিলাম যে ও একটা অ্যাপস ডাউনলোড করে তাদের ডেকে নিয়ে এসে তারা সুন্দর করে নিয়ে গিয়ে সেখানে সেট আপ করে দিয়েছিল। সেটা দেখে বুঝেছিলাম। আর আমাদের এখানে আমার যদি কোনো দরকার হয়, তা আমার যে 4-5টা ছেলেপেলে আছে, তাদের একটা পয়সা দিলে পরেই তারা করে দেয়। না, কোনো অ্যাপস না, এটা হচ্ছে ন্যাচারাল যে ছেলেপেলেগুলো কাজ করে, তাদের বললে পরে 3-4 জন আছে, তাদের পয়সা দিলেই তারা সুন্দর করে গুছিয়ে মুছিয়ে টুছিয়ে ফার্নিচার সুন্দর করে গুছিয়ে দেয়। আর যাদের পয়সা নেই তাদের কি করতে হবে, বা যাদের শো অফ করতে হবে, বৌদিকে কতটা ভালোবাসি, কতটা বা ভিডিও করতে হবে, সেক্ষেত্রে আমাদের তো করতেই হবে নিজের কাজ নিজের। এই হচ্ছে ব্যাপার। তো এই তো গেল। প্রত্যেকবার বলেছে চরিত্রহীন চরিত্রহীন চরিত্রহীন। আবার দেখছিলাম ভিডিওটা, চরিত্রহীন স্বামীর সঙ্গে থাকার থেকে দেওরের সাথে থাকা ভালো। মানে আমি বললাম এটা চরিত্রহীন, এই কথাটা বহুবার উঠে এসছে ওর ভিডিও থেকে, চরিত্রহীন। তো প্রসঙ্গত বলে রাখি যে এই কথাটাও আমার কাছে এসছে। চরিত্রহীন যখন বলেছে, অবশ্যই শ্বশুরকে জানিয়েছে যে তোমার ছেলে চরিত্রহীন। শ্বশুর কি বলেছিল বন্ধুরা? শ্বশুর বলেছিল যে আমার ছেলে যে চরিত্রহীন, তুমি আমাকে একটা প্রুফ দাও। তার জন্য যদি কাউকে লাগে, মানে ও কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে ঘুরছে, কার সাথে সংসার করছে, কোথায় গিয়ে ওর চরিত্রহীনতার প্রুফ, তার জন্য যদি লোক ফিট করতে হয়, আর তার জন্য যদি পয়সা লাগে, সেই পয়সাটাও আমি দেবো। তুমি শুধু প্রুফ দাও যে আমার ছেলের চরিত্র খারাপ, আমার ছেলের চরিত্র খারাপ, সেই প্রুফটা তুমি আমাকে দাও। পেরেছে কোনোদিন এই বর্ষা? কোনো দিন পেরেছে? যে স্বামীকে চরিত্রহীন বলে সোশ্যাল মিডিয়াতে ধূলিসাৎ করে দিয়েছে, সেই স্বামীর চরিত্রহীনতাটাকে কোনো দিন প্রমাণ করতে পেরেছে? বা প্রমাণ কেন করেনি? তার শ্বশুরবাড়ি যখন এত স্ট্রং, তার শ্বশুর যেমন তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, নিজের সন্তান মেয়ের থেকেও বেশি ভালোবাসত, যে শ্বশুর নাকি ব্যবসার জন্য, অনলাইন বিজনেসের জন্য এত টাকা দিয়েছে, তাহলে সেই শ্বশুরকে কেন প্রুফ তুলে দেয়নি? এই যে বাপি, তোমার ছেলের চরিত্র খারাপ, আলাদা একটা সংসার আছে, এই যে তার প্রুফ। পেরেছে কোনোদিন? কারণ এটা বলেছে, বারবার বলেছে, তার কারণ দেওরের সাথে যে দেওরকে যে ভালোবেসেছে সেটাকে প্রুফ করতে হবে। তার জন্য স্বামীর চরিত্রটাকে খারাপ করতে হবে। আর ড্রিঙ্কের কথায় আসি, আমি এটা
অস্বীকার করতে পারছি না, আমি নিজের জ্ঞান থেকে বলছি। যে পুরুষের বউ নিজের ভাইয়ের সাথে সম্পর্ক, বা যে পুরুষের বউ এই রকম করে ঘরের মধ্যে, তার সাথে অত্যাচার করে, এই রকম, আমি তো বলবো অত্যাচারী ছিল বউ, সেই বাড়ির পুরুষরা ড্রিঙ্ক করে আমার মনে হয়। আমি ড্রিঙ্কের ব্যাপার যাব না। তা চরিত্রহীন 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 বলেছে তোমাদের কাছে দীর্ঘদিন, 1টা বছর ধরে বলে গেছে স্বামী চরিত্রহীন, তাহলে তার প্রমাণ নিশ্চয়ই তার কাছে আছে। এই যে সবাই প্রমাণ প্রমাণ করছে না, প্রমাণ কি প্রমাণ আছে? তাহলে ওর কাছেও নিশ্চয়ই 1টা বছর ধরে যে স্বামীকে চরিত্রহীন বলেছে তার প্রমাণ আছে। সেটা আমরা দেখতে চাই এখন সেটা আমরা দেখতে চাই। যেমন দেখতে চাই ওর শরীর খারাপ আদেও কি হয়েছে, ওর বুকের সমস্যা, ওর ইউট্রাসের সমস্যা, ওর কিডনির সমস্যা, নাকি ওর ব্রেনের সমস্যা, কোনটা অরিজিনাল, ওর রোগটা কি হয়েছে। হতেই পারে মানুষ অসুস্থ হতেই পারে, অরিজিনাল কি হয়েছে। যে বললাম একটা ভিডিওতে বলছে 18 সাল থেকে ওকে টেক কেয়ার করা হয়নি, ওর বুকের সমস্যাটা মানে অবহেলা করে বেড়ে গেছে। প্রমাণ করতে পারবে তো? এই প্রমাণগুলো আছে তো ওর কাছে, যে ওকে অবহেলা করে ওর বুকের এই যে নিউমোনিয়ার ট্রিটমেন্ট হয়নি। অবশ্যই প্রমাণ হয়তো ওই ওর হাজব্যান্ডের ওইদিকে, মানে শ্বশুর হয়তো প্রমাণ করে দেবে যে কোন নার্সিংহোমে রেখেছিল, কোন নার্সিংহোমে ট্রিটমেন্ট হয়েছে এবং 100% কিওর করে সেই নার্সিংহোম থেকে নিশ্চয়ই সবটা আছে তার শ্বশুরের কাছে, কারণ শ্বশুর করে দিয়েছিল তো এই ট্রিটমেন্টটা। কি সুন্দর এসে একটার পর একটা ভিডিওতে মিথ্যেচারিতা করে, কারণ তারা সোশ্যালিস্ট নয়, তারা সোশ্যাল মিডিয়াতে নেই বলতে কি ভালো লেগেছে জানে, প্রতিবাদের ঝড় উঠবে না, কেউ কোনোদিন প্রতিবাদ করবে না, একতরফা দুজনে বলতেই থাকি, সিম্প্যাথি কার্ড খেলতেই থাকি একটা মেয়ে। কিন্তু কেউ কোনোদিন চিন্তা করেনি এটা, যে স্বামীকে যে এত ছোট করেছে, শ্বশুরবাড়িকে যে এত ছোট করেছে, একটাই কারণ যে দেওরের সাথে প্রেম করেছে। এই জায়গাটা কেউ কোনোদিন প্রতিবাদ করেনি, যে দেওরের সাথে প্রেম করেছে। আর কতটা রিল্যাক্সে ছিল, যারা তার পুরনো ভিউয়ার্স তারা সবাই জানে যে একটা মেয়ে ওয়ার্ক ফ্রম হোম করে এই রকম বিলাসবহুল একটা ফ্ল্যাটে থেকে এই রকমভাবে রাজধানী হয়ে এই রকমভাবে থাকতে পারে না। ক্যামেরার আড়ালে কেউ ছিল। হলো এটা বললাম। এইবার তোমাদের বলি বিজনেসের কথা, ওয়ার্ক ফ্রম হোম। তো বলি এই যে ওয়ার্ক ফ্রম হোম করেছে বন্ধুরা, প্রথমে বিজনেসটা করতে গিয়ে, কারণ অনলাইনে বিজনেস করতে গেলে একটা টাকা লাগে, সেই টাকাটা কে দিয়েছিল? যে বললাম শ্বশুর ভীষণ ভালোবাসতো, সন্তানের মতো। মেয়ে মানে বৌমা বলতে প্রাণ। বৌমা অনলাইন বিজনেস করবে, কত লাগবে? 1 লাখ টাকা। তার তো 2 নম্বরই প্রচুর পয়সা, ওই জন্য এইভাবে বিলিয়ে গেছে তিনি। 1 লাখ টাকা, ঠিক বলছি কিনা একটু বলো ঠিক বলছি কিনা? এতদিন তো বলে এসছো শ্বশুর এতটা খারাপ ছিল যা তাকে সম্মানও করা যায় না, এতটা খারাপ ছিল। বলো সেই শ্বশুরের পয়সা নিয়ে কিভাবে কি করেছো বন্ধুরা? 1 লাখ টাকার বিজনেস স্টার্ট করেছে, সেটা যখন বিজনেসটা বড় হয়েছে তখন 2 লাখ টাকা। হ্যাঁ, কিছু টাকা শোধ করতে হয়েছে, কারণ 1 লাখ শোধ করে 2 লাখ নিতে হবে, 2 লাখ শোধ করে 5 লাখ নিতে হবে, এটাই তো বিজনেসের টেকনিক। তো 1 লাখ টাকা নেওয়ার পরে 2 লাখ টাকা, 2 লাখ টাকার বিজনেস করার পরে 5 লাখ টাকা, 5 লাখ টাকা শোধ করেছিল বর্ষা। 5 লাখ টাকা তার শ্বশুরকে শোধ করেছিল। একটু জিজ্ঞাসা করো তো বন্ধুরা। এই যে ওয়ার্ক ফ্রম হোম করেছে, আর যার ডেলিভারি বয় এই যে রিতম ছিল, টাকাগুলো কোথায় গেছে? সব টাকা প্রমাণ দিতে পারবে তো? যে 5 লাখ টাকা যেখান থেকে এসেছিল, যে সোর্স থেকে, সেই সোর্সে 5 লাখ টাকাই শোধ করেছে, কিছু টাকা শোধ করেছে, কিন্তু সম্পূর্ণ টাকা শোধ করেছে, এর প্রমাণ দিতে পারবে তো? সালে সেই টাকাগুলো কোথায় গেল? এবং দিনের পর দিন তোমাদের বলেছি কিভাবে টাকা নিয়েছে, টাকা কাজের লোকের নাম করে, প্রাইভেট টিউটারের নাম করে। তারা এত খারাপ ছিল, এত অত্যাচারী ছিল, অথচ তাদেরকে বুদ্ধু বানিয়ে কিভাবে টাকা নিয়েছে। কোথায় গেল সেই টাকাগুলো? আর যেখানে বাড়ির যে সংসারের টাকা পয়সা, সেগুলো তো সব স্বামী বেয়ার করেছে। বাজার ঘাট আনুষাঙ্গিক যে ইসে ছিল, তোমরা দেখেছো কতটা অসুস্থ ছিল, পেটের প্রবলেম। দিনের পর দিন ওর ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে কিভাবে খাসির মাংস খেত। তার নাকি শরীর খারাপ, তার নাকি কিডনিতে স্টোন, তার নাকি কি জানো সিস্ট আছে। এগুলো থাকলে খাসির মাংস এইভাবে খাওয়া যায়? আমি জানি না। এরপরে বলবো একজন আইজ হসপিটাল আমি কমেন্টটা পড়বো। সে আমাকে একটা কমেন্ট করে জানিয়েছে যে আমি বলছি
এই যে দীর্ঘদিন আইজ হাসপাতালে টেকনিশিয়ানের কাজ করি, আমি আগেই বুঝেছিলাম ও নাটক করছে, তখন থেকে ওর ব্লগ দেখা বন্ধ করে দিয়েছি। তাহলে বুঝতে পারছো? এই যে একজন কমেন্ট করেছে, আমার কমেন্ট বক্সে দেখে নাও, আমি এখানে কমেন্ট তুলে দেবো না, কমেন্ট করে গেছে যে একজন টেকনিশিয়ান আই হসপিটালের ও যে চোখ নিয়ে যে ব্লাডের যে ইটা করেছে সেটা পুরো নাটক। দেখো আজকে আস্তে আস্তে সত্যিটা উঠে আসছে, সত্যিটা উঠে আসছে। কত কত সত্যি ঢাকবে, অনেক করেছে, অনেক হয়েছে, অনেক হয়ে গেছে, এত মিথ্যেচারিতা ঘোরাপূর্ণ হয়ে গেছে। যে বলছো না অনেকেও সত্যিই খুব অসুস্থ, প্রমাণ দেখাক ও অসুস্থ, ও অসুস্থ প্রমাণ দেখাক, তারপরে তো মানবো অসুস্থ। অসুস্থ বায়োপসি রিপোর্টের কথা বলেছে, দেখায়নি। তারপরে একটা ভিডিওতে দেখলাম বললো 1 ঘন্টায় নাকি ও নার্স বলেছে 7খানা স্যালাইন টেনেছে, যেটা নাকি একজন কমেন্ট করে বলেছে এটা কখনোই সম্ভব না। তার পাশের বেডের একজন ছিল, সে বলেছে কখনোই সম্ভব না, 1 ঘন্টা 7টা স্যালাইন। তখন বলছে তাহলে কি নার্সরা আমাকে মিথ্যে কথা বলেছে? 1 ঘন্টায় নাকি 7টা, মানে অসংযত কথাবার্তা, নিজেরাই আস্তে আস্তে নিজেদের জালে জড়িয়ে পড়ছে। কারণ এতদিন জানতাম না, এতদিন দেখিনি, এখন দেখছি, চোখে পড়ছে আর ভাবছি। তাহলে ওর হাজব্যান্ডকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে নিচু করেছে, কি ভেবেছিল? ওর যেমন ভালোবাসার লোক আছে, ওইদিকে অর্ণবের ভালোবাসার লোক নেই। ভালোবাসার থেকেও সত্যি বলার লোক থাকবে না। একতরফা একটা মেয়ের, যেহেতু আইন মেয়েদের দিকে, সিম্পাথি কার্ড খেলেই যাব, আর সেটা ভিউয়ার্সরা ঠিকভাবে নেবে। অনেক ভিউয়ার্স দেখেছে, বুঝেছে, কিন্তু বলতে পারিনি। এই যে আমাকে একজন লিখেছে, আমরা তো ভিডিও করি না, আমরা বলতে পারি না, কিন্তু দীর্ঘদিন দেখেছি যে ও পুরোটা নাটক করছে, কিন্তু আমাদের বলার জায়গা নেই। দিদি আপনি আজকে বলছেন, হ্যাটস অফ। তাহলে ওর হাজবেন্ডকে সোশ্যাল মিডিয়াতে কে এনেছে? এই প্রশ্নটা আমি আজকে রেখে গেলাম। ওর হাজবেন্ডকে কে সোশ্যাল মিডিয়াতে এসে মলেস্ট করেছে? তার স্ত্রী করেছে। আর সে কেন সোশ্যাল মিডিয়াতে এসে তার ক্ল্যারিফিকেশন দিতে যাবে? কারণ তার এই সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ নেই। তার যেখানে ক্ল্যারিফিকেশন দেওয়ার, নিশ্চয়ই দেবে, সে নিশ্চয়ই দেবে। এইটুকু তো শুধু তোমাদের বলে গেলাম, নিশ্চয়ই দেবে, দেখতে থাকো তোমরা, নিশ্চয়ই দেবে। ওই যে বললাম ঠিকানা না পেলে কিছু করা যায় না, সেটা তোমরা সবাই জানো যে ঠিকানা না পেলে কিচ্ছু করা যায় না। কাস্টাডি কেস, তোমাদের এর আগে ওটা ভাঙিয়ে বলে দিয়েছি, কাস্টাডি কেসের কথা। ডিভোর্স কেস যে করেছে তার প্রমাণ তোমাদের দেখিয়ে দিয়েছি, আর রইল বাকি আরও 2টো কেস। তাই তো দেখতে থাকো তোমরা। হয়তো কোনো প্রবলেমের জন্য শো করা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, বা ঠিকানার জন্য করতে পারছে না, হতেই পারে তো, কারণ তারা তো উড়ে বেড়াচ্ছে, তারা তো প্রপার ঠিকানা দেখাচ্ছে না, ভিডিও করছে। আর এটা সম্ভব না ভিডিওর থেকে ঠিকানা জোগাড় করা, আর তাকে তাহলে চাকরি ছেড়ে দিয়ে তার বউ এই যে করেছে এগুলো, তার পেছনে দৌড়াতে হবে, তাই তো। তারপরে যাকগে, এবার তোমাদের কিছু মূল্যবান কমেন্ট পড়বো, নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মূল্যবান কমেন্ট পড়বো, তার উত্তর দেব। মানুষের শরীর খারাপ হলে হাসপাতাল ডাক্তার নিয়ে ব্যস্ত থাকে, আর এরা ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত। একদমই তাই, এই জন্যই তো এই পটভূমি তৈরি করেছে, শরীর খারাপ হলে মানুষ ওই দিকটা নিয়ে ব্যস্ত থাকে, তারপরে দিনের শেষে এসে প্রমাণ দেয় যে এই হয়েছে, এই ডাক্তার এই হয়েছে। ওরা যেরকম প্রবলেম দেখাচ্ছে সেরকম হলে মোবাইল দেখার মতো সময়ই পায় না মানুষ, আর এরা ডিজাইন করে ভিডিও পোস্ট করছে, কারণ এইসব দেখিয়ে অনেক লাইক শেয়ার বাড়বে, ভিউজ বাড়বে, আর পরিমাণ মতো টাকা ঢুকবে। ভিউয়ার্সদের কথা, ওদের ভিউয়ার্স এগুলো। আমার কাছে আজকে যে সমস্ত ভিউয়ার্স, যেটুকু ভিউয়ার্স আছে, যারা কমেন্ট করছে, সব ওদের ভিউয়ার্স। এখন ওদের মুখ খুলতে পারেনি, এখন আমার কাছে এসে বলছে। সত্যি কি আর বলি, সিম্প্যাথি যাদের দরকার তারা পায় না। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা। অ্যাকচুয়ালি অরিজিনাল যাদের ক্যান্সার হয়েছে, অরিজিনাল যাদের পয়সার দরকার, ওয়াইটি থেকে যাদের হেল্প দরকার, যাদের সিম্প্যাথির দরকার, তারা পায় না। কেন পায় না? এই যে এদের জন্য। এরা যে নাটক করে সিম্প্যাথি আদায় করছে, অরিজিনাল যাদের দরকার তারা পায় না। এরকম প্রচুর আছে, প্রচুর নাম আমি নিতে পারি, কিন্তু আমি নেব না। তোমরা সবাই জানো যে এরকম অনেক আছে যাদের ভিউজই হয় না, কারণ তারা অরিজিনালটা তুলে দেয়, তো সেখানে অভিনয় নেই কোনো, সেই জন্য মানুষকে আকর্ষণ করতে পারে না, সেখানে ব্রেনের ছবি দিয়ে এইরকমভাবে থাম্বনেল বানাতে পারে না, সেই জন্য সেখানে লোকে ভিউজ হয় না। এটা একদম ঠিক কথা।
সেটাই আমি ভাববো একজন মহিলা সিঙ্গেল মাদার এত টাকা পায় কোথায়। ভাবতাম একজন সিঙ্গেল মাদার এত টাকা পায় কোথায়। বুঝতে পেরেছো কোথায় পেতো টাকা? এই যে এইভাবে টাকা পেতো, এইভাবে টাকা পেতো। আমি যে মিথ্যে কথা বলছি এগুলো প্রমাণ করে দিক, যে আমি যা বলছি সব মিথ্যে, তাহলে আমি প্রমাণ করে দেবো, আরও প্রমাণ করে দেবো। সত্যি দিন দিন কোনো রোজগার নেই, অথচ মাছ মাংস খাসি এমনকি মানুষের কালঘাম ছুটে যায়, আর এরা টিউশন আর ইউটিউব সত্যি এই করে এরা এগুলো খায়। তোমরা দেখেছো যে যখন বর্ষা ফ্ল্যাটে ছিল, তার একটা ভিডিও, অনেক ভিডিও তো দেখছি, একটা ভিডিওতে দেখছি তার কসমেটিক সাজা মানে গুছাচ্ছে একটা কাবার্ডে কসমেটিকের একটা র্যাক, তার মধ্যে যা কসমেটিক্স দেখেছি, প্রচুর টাকার কসমেটিক্স কোথা থেকে পায় একটা সিঙ্গেল মাদার, যার স্বামী অত্যাচারী, যার স্বামী ড্রিঙ্ক করে, যার স্বামী চরিত্রহীন, কোথা থেকে পেয়েছে? দেখো তো সেই ভিডিওগুলো, তোমাদের অবাক লাগে নাকি? ওয়ার্ক ফ্রম হোম করেছে, সেই বলে দিলাম তোমাদের, সেই টাকা তাহলে কোথায় পেয়েছে? এই যে হাজার হাজার টাকার কসমেটিক্স 3টে 4টে থাকে সব সাজানো, কোথায় পেয়েছে? এখন কোথায় কসমেটিক্স কোথায় মাখছে? ওয়েট করো, সবে তো 1 বছর, এই নভেম্বরের 25 তারিখে 1 বছর কমপ্লিট হয়েছে দেওরের সঙ্গে সংসার। ওয়েট করো। অ্যাকচুয়ালি যে মানুষটা সুখে স্বাচ্ছন্দ্যে রাজরানী হয়েছিল, সেই মানুষটা এরকম জীবনযাপন কদিন মেনে নিতে পারে তোমরা দেখো না? দেখো, আমরাও তো দেখব। যদিও গচ্ছিত অর্থ আছে, গচ্ছিত অর্থ কতদিন পায়ের তলায় মাটি করতে হবে। আর একটা কথা তোমাদের, এই যে কালকের একটা শর্টস, তার আগের দিনের একটা ভিডিওতে দেখলাম কষ্ট করে আলু পটলের তরকারি রান্না হচ্ছে, পটল বেগুন ভাজা, তা বাবার বাড়ির কাছে আসলো কেন? দুর্গাপুরে আসলো কেন? মা বাবার সাপোর্টের জন্য। তা শুনেছি মায়ের বাড়িতে নাকি রান্নার লোক আছে, তাহলে ওই জামাইকে এত মানে অবৈধ জামাইকে এত কষ্ট করে রান্না করতে হচ্ছে কেন? এত খাওয়া এত পরিশ্রম করতে হচ্ছে কেন? ঘরে বাইরে ছেলে পড়ানো, ছেলে এখনো স্কুলে দেয়নি, এই যে এত কষ্ট করতে হচ্ছে কেন? রান্নাটা তো মাই, যেহেতু রান্নার লোক আছে, সকালে টিফিনটার কথা বাদ দাও, দুপুর আর রাতের মানে রান্না করে রাখতে পারে। আর ওই যেটুকু সময় যে রিতম রান্না করবে সেইটুকু সময় টিফিন বক্সে করে নিয়ে আসতেই পারে। 3 বাটির যে কেরিয়ার টিফিন বক্সগুলো নিয়ে আসতে পারে না? মায়ের কাছে আসার সুখ তো এখানেই। যে মায়ের কাছে এসছে অসুস্থ মেয়ে, তাহলে তার সেই মেয়ের বরকে রান্না করতে হবে কেন? এগুলো তোমাদের চোখে একটুখানি অন্যরকম লাগে না? আমি বুঝতাম যে মা অসুস্থ, মার বাড়িতে তো রান্নার লোক আছে, দরকার হলে ওখানে রান্নার লোক খুঁজছে, আপাতত না পায় ওখানে আরও 1000 কি 2000 টাকা সেই রাঁধুনিকে দিয়ে দেবে, যে একটু পরিমাণে বেশি রান্না করতে হবে, তাহলে ওখানে মা আমি 1000 বা 2000 টাকা, বা বাবার অবস্থা তো ভালো, সরকারি চাকরি করে, তো 2000 টাকা বাড়িয়ে দিলাম, যে এদেরও 3 জনের প্রত্যেক দিনের রান্না হবে, যেহেতু মেয়ে অসুস্থ। এগুলো তো লজিক। কেন ওই পটলের ঝোল খাওয়া যায় না, দেখতে সুন্দর হয়, খাওয়া যায় না, নুন হয় না, এরকম করে করতে হবে? বাইরে সাজাতে হবে, বাইরে কাজ করতে যেতে হবে, অফিস করছে, এই কয়দিনের মধ্যেই চাকরি পেয়ে গেছে, অফিসে যেতে হবে, ছেলে সামলাতে হবে, বর্ষাকে সামলাতে হবে, তাকে গল্প পড়াতে কি পড়ে শোনাতে হবে। মনে হয় না যে মার কাছে এসছে? আমাদের সন্তানরা হলে তো তাই করতাম, যে রান্নার লোক যেহেতু আমার আছে, দুবেলা রান্না করে পাঠিয়ে দেবো। গাড়িও আছে, দাদা গাড়ি দিয়ে দিয়েছে, কষ্ট হয় জন্য, অসুবিধা নেই তো, করতেই পারে। তোমরা বলো তো বন্ধুরা, আমি যে কথাটা বললাম এটা ভুল বললাম নাকি? কেন কষ্ট করে রান্না করতে হবে? একজন লিখেছে এতদিন শুধু ব্রেইনের ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে লাখ লাখ ভিউজ, লাখ 2 লাখ সাবস্ক্রাইবার করে নিল, আর এখন আর কি যে দেখাবে ভেবে পাচ্ছে না। একদম তাই, স্ক্রিপ্ট তৈরি করছে, এখন স্ক্রিপ্ট তৈরি করছে। আর নয়তো ভাবছে যে এই যে এতদিন মিথ্যেচারিতা করেছি সেগুলো তো সব উঠে আসছে। দুজন মিলে বসে, একদম দুজনে শেয়ানা দুটো ব্রেন বসে এই যে থাম্বনেল সাজিয়েছি, এই যে থাম্বনেল করেছি, কারণ ওই ধরনের থাম্বনেল বউকে না জানিয়ে করার ক্ষমতা নেই। তোমরা দেখো, কোনো একটা আপডেট দিতে গেলে 3 মিনিট বা 4 মিনিটের একটা যদি সামনে ক্যামেরা ধরে কথা বলে, কাট করে কথা বলে, মানে 5 মিনিটের একটা ভিডিও করতে গেলে প্রচুর কাটতে হয়, কারণ সেখানে অনেক অসংযত এসে যায়, মানে মুখস্থ করে করতে হয়, তো অনেক এসে যায়। তো ওই জন্য যে আমি আজকের ডেটে দাঁড়িয়ে বলবো, যেগুলো মানে থাম্বনেল সাজিয়েছে, যে টাইটেল দিয়েছে, দুইজন অ্যাডজাস্ট করে, দুজন বসে, দুটো শেয়ানা ব্রেন কাজ করে এগুলো বসিয়েছে, এগুলো দিয়েছে। অতএব এখন সেটা চিন্তা করছে যে এইগুলো নিয়ে যদি ভবিষ্যতে আরও কি কিছু প্রশ্ন হয়, আমি কি করে প্রমাণ দেখাবো। আমি তো কালকের ভিডিওতেও বলে গেছি, আজকের ভিডিওতেও বলছি,
আজকের ভিডিওতেও বলছি সমস্ত ভিডিও ডাউনলোড করে রাখা হবে, সমস্ত থাম্বনেল স্ক্রিনশট দিয়ে রাখা হবে, যাতে ভবিষ্যতে এইগুলোর যদি কখনো কৈফিয়ত আসে, এই যে থাম্বনেল টাইটেল দিয়েছে তার প্রমাণ ওকে দিতে হবে যে এইভাবে ভিউয়ার্সদের বলেছে, এইভাবে তার পেছনে ছিল বরের রড দিয়ে মাথায় বাড়ির একটা কাহিনী। এগুলোর ওকে এইগুলোর দিতে হবে, উত্তর দিতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। সেই জন্য এখন দুজনে বসে ভাবছে যে নতুন কি স্ক্রিপ্ট করব। কারণ যা ইনকাম করেছে, এই যে 200K করেছে, করার পরে যেটা ইনকাম হয়েছে মোটামুটি 6 মাস 1 বছরের খোরাক ওরা তুলে নিয়েছে ঘরে। অতএব এখন বসে নতুন করে 2-4 দিন 5 দিন 10 দিন ভিডিও না দিলে কিচ্ছু হবে না। মোটামুটি ওরা তৈরি করে নিয়েছে। এবার নতুন করে নতুন প্রিপারেশন নিয়ে এগোতে হবে আবার, কারণ বুঝতে পেরেছে ভিউয়ার্সদের চোখ আস্তে আস্তে খুলে যাচ্ছে। অতিরঞ্জিত কিছু করলে, যেমন চোখে আলতা দিয়ে যদি সোয়াব করি মানুষ ধরে ফেলবে। আমাকে একজন লিখেছে ওগুলো আলতা ছিল, সোয়াব করলে মানুষ ধরে ফেলবে, এবং মানুষ ধরে ফেলছে। মানুষের মাথার যদি কেমোথেরাপি বা কোনো ওষুধের অ্যাকশানে যদি চুল উঠে যায়, সেটা তেলে হয়ে যায় টাকটাক, ওরকম পরে ওরকম কুচকুচে হয়ে চুল ওঠে না। মানুষ এগুলো বুঝতে পেরে গেছে, বুঝতে পারছে। ওদের ভিউয়ার্স লিখেছে আপনার অবজারভেশন পারফেক্ট। আমরা কি বোকা বলুন তো? বুকটা দুঃখে ভরে যায়। রিতম তো একটা পুরো 2 নম্বরই ছেলে, ব্লাডের কালার এরকম হয় না। ওই যে চোখের ব্লাডটা দেখিয়েছিল, এখন মানুষের চোখ খুলে যাচ্ছে, আর তাই নিয়ে তারা ভয়ে রয়েছে, আতঙ্কে রয়েছে। কোনোদিন কোনো কমেন্ট করি না, মনে হয় মানে সময় হয় না। তবে হ্যাঁ, প্রথম বর্ষার জন্য খুব কষ্ট হতো, পরের দিকে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল। মনে হতো নিপুণ অভিনয় করছে, তাই সত্যি হলো ভয় প্রথম থেকেই ছিল। এতদিন জায়গা ছিল না এদের বলার জায়গা ছিল না, কারণ ওর কমেন্ট বক্সে কমেন্ট করলে সেগুলো রিমুভ হয়ে যেত। দিদি, আপনি একটা জিনিস খেয়াল করেছেন, যখন রিতম দুর্গাপুরের রাস্তায় চলাফেরা করে কিন্তু ওষুধের নিজের মুখটা প্রকাশ করে না, রাস্তাগুলোকে সেরকমভাবে দেখায় না, দেখাতে পারবে না। রিতম বেশি দিনের ছেলে নয়, বেশি দিন বর্ষার কাছে থাকবে না। সময় সুযোগ নিজেই স্টেপ নেবে, আর বর্ষাকে সাইড করে দেবে। এটা তোমরা দেখতে পাবে। যেমন একটা ছেলেকে দুশ্চরিত্র মাতাল বলে আখ্যায়িত করে তারই সমস্ত ব্যবহার করে তাকে পিঠে ছুরি মেরে বেরিয়ে এসছে না, এর তো রেজাল্ট পেতেই হবে। যে কথাটা একটু আগে বললাম সেই কথাটা কমেন্ট রূপে চলে এসছে। দিদি, কিডনি স্টোন, ওভারিসিস্ট দুটো রোগেরই মটন খাওয়া একেবারে বারণ। আপনি যে কোনো ডাক্তারের থেকে জেনে নিতে পারেন। ওভারিসিস্ট হাই প্রোটিন খাওয়া একদমই বারণ, সেগুলো ওরা বেশি করে খায়। এগুলো আস্তে আস্তে উঠে আসছে। এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিলাম আন্টিকে। আমার দুটোই হয়েছিল, মাটন বারণ, যাই হোক প্রোটিন খেতে নেই, এরকম একটা কমেন্ট করেছে। আমি আন্টিকে এটাই বলেছিলাম। বুঝতে পারছো এইগুলোই হয়েছে। ওদের ভিডিও যদি দিনের পর দিন সবাই দেখে, তাহলে বুঝতে পারবে দিনের পর দিন মেয়েটা কিভাবে একটা পরিবারকে ঠকিয়েছে, একটা মানুষকে ঠকিয়েছে, কিভাবে ঠকিয়েছে। আজকে হয়তো সে অসুস্থর অভিনয় করছে, সেটা পরের কথা। আজকে হয়তো অসুস্থ হয়েছে কারণ আমি বলেছিলাম ওর ঠান্ডার ধাত, এই যে বলেছে না ওর ঠান্ডার ধাত, ওর ঠিক মতো ট্রিটমেন্ট হয়নি, সেটাও প্রমাণ করতে হবে। রিতমকে সেটা প্রমাণ করতে হবে যে ওর ঠিক মতো ট্রিটমেন্ট হয়নি। আমার প্রশ্ন রেখে গেলাম যে মেয়েকে তো প্রচণ্ড সব বাবা মারাই সন্তানকে ভালোবাসে, ভীষণ ভালোবাসতো। তাহলে শ্বশুর বাড়ির থেকে যদি ট্রিটমেন্ট নাই করে, 18 সালের কথা, তাহলে বাপের বাড়ির থেকে মেয়ের ট্রিটমেন্ট হলো না কেন? আর আদেও কি এটা ঠিক কথা কি না? কারণ বাপের বাড়ির বাবা মা দুজনই জানে মেয়ের খুব ভালো জায়গার থেকে ট্রিটমেন্ট হয়েছিল এবং মেয়ে পুরোটাই সুস্থ। আর সেটা নিয়ে এই যে দেওর খেলেছে। একজন লিখেছে অন্য মানুষটার জন্য খুব কষ্ট হয়, কিভাবে একটা চরিত্রহীন মেয়ে একটা জীবন, একটা পরিবার শেষ করে দিল। এর পরিণাম দুজনকেই ভুগতে হবে। অর্ণবদা ওদের জেলে ভরিয়ে দিচ্ছে না কেন? তাহলে অন্য কেউ এই কাজ করতে সাহস পাবে না। সত্যি কথাই আজকে ছেলেটার জন্য খারাপ লাগছে। দিনের পর দিন কি ভোগ করেছে, রাজরানীর সুখও দিয়েছে, রাজকীয় সুখও দিয়েছে, তার বিনিময়ে
কি পেয়েছে, তার বিনিময়ে পেয়েছে সে দুশ্চরিত্রা, সে মাতাল, তার অন্য সংসার আছে, এইগুলো পেয়েছে প্রাপ্য হিসাবে। তো তোমাদের কাছে আজকেও তোমাদের কাছে কিছু তুলে দিয়ে গেলাম, এইভাবেই তুলে দিয়ে যাব। আর ও প্রমাণ করুক যে ওর ট্রিটমেন্ট হয়নি, ওর ট্রিটমেন্ট হয়নি। আর এক্স হাজবেন্ড যে কিছু করছে কি কিছু করছে না, সময়ের উপর ছেড়ে দাও। তোমাদের বলি না আমি, সময়ের উপর ছেড়ে দাও, নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, তোমরা খুব দেখতে পাবে তোমরা। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলো। চুমকি খুব বেড়েছে, বাড়তে দাও, বাড়তে দিয়েছি, যেদিন বলা শুরু করবো সেদিন নিতে পারবে না। তো চলো আজকের মতো বিদায় নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর এইভাবে কমেন্ট করে যেও তোমরা। ও আর একটা কথা, 14 সালটা নাকি ওর কাছে খুব দুর্বিষহ ছিল, অভিশপ্ত ছিল। 14 সালটা না থাকলে এই যে দেওরটাকে, এই যে মনের মতো মানুষটাকে পেতো কোথা থেকে বন্ধুরা, কোথা থেকে পেতো 14 সালটা না থাকলে? 14 সালটা ছিল জন্যই তো এই যে দেওয়ারের মতো একটা একদম কচি, একদম ইয়াং যুবককে স্বামী হিসাবে পেয়েছে, মনের মতো মানুষকে, যে নাকি সারাক্ষণ তাকে সময় দেয়, তার হাতে হাতে সব কাজ করে। দেখো, শেষ করতে গিয়েও আবার কিছু বলে গেলাম। তো চলো আজকের মতো টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।